এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আলিশান রেডিসন ব্লুয়ের 5 তলার সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে শব্দদর্শী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশীর সেখানেই ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানেক পেরোলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাঁপা কাঁপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপলো একই সাথে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী বার ভয়ে জড়সড়। মুখটা তার ধরপড় করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে? আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে? মস্তিষ্কে একই কথা হাতুড়ে পেটা করছে, মনের মধ্যে একরাশ ভয়। সপ্তদশীর ভারত চোখ দুটোর অসহায় চাহনির সম্মুখে নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এরই মধ্যেও ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি, এর আগেই বন্ধ হয়েছে দরজা। এটুকুতে যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার উপর দুহাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙা আর্তনাদে কাতর মেয়েটা কান্নার তোরে হেঁচকে তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশের কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে, বাচ্চাদের গিয়ে গলি লেগেছে তার ভাইয়ের হাতে। ব্যাস, এইটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দুহাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে। এলিভেটরের চারপাশের দেয়ালে জুড়ে থাকা স্বচ্ছ কাচের আয়নায় রন্ধনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্বিত। ফর্সা টুকটুকে মুখখানার সে কি বেহাল দশা কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্মরাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটি মাংসের উপস্থিতি কম বিধায় বাম পাশে টুল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঠেকছে এই মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের। ফর্সা মসৃণ কণ্ঠায় কালশিটে দাগ স্পষ্ট। গলাটাও ব্যথা করছে বেশ। কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে না শব্দ। অন্তর্মুখী শব্দদোষী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের অমন অসহায়ত্বে। এদিকে এলিভেটরে ততক্ষণে এসে থামলো টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশীর ভারতে ঢুক গেলে রসই আলতো করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতায় আচ্ছন্ন করিডোরের এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না এসে আর থাকবে কতক্ষণ? এলিভেটর বাদে সিঁড়ি ডিঙ্গি এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী আর সময় নষ্ট করলো না। তখনই ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরের ঠিক বাম দিকে সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অব্দি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশের বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গরনের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে বাতাসের জোরে। মাহি কদম বাড়ালো ছাদের দিকে। একটুখানি এগোতেই বাতাসের তীব্র ঝাপটে এসে বাড়ি খেলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়ল মুখের উপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের উপর থেকে। আনমনি ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝটকা খেল দুর্দান্ত।
ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানেই উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষু গোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাই সাত, মেয়েটা পৌঁছবার আগেই কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। তারই মধ্যে হঠাৎ করে কর্ণকুহরে ভেসে এলো আদরের বলিষ্ঠ দেহী সুদর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। জমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়েও নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধ হয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তোর ছোটাছুটি শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তখনই যুবকের কথা সুকোচ করে দিয়ে পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণই বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাতের তর্জনী ও মধ্যমার ভাঁজে খেলছে ক্রোটস নিকারাগুয়ান সিগার। যুবকের বাদামি ঠোঁট জোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারেটের দূষিত ধোঁয়া। সে ধোঁয়ায় ধুমায়িত মুখমণ্ডল চারপাশ। যুবকের মুখ এখনও স্পষ্ট নয়। তার বাদামি চোখ জোড়ার ক্রূর চাহনি এখনও দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থুরায় সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের উপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারেটের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বর্জ্যতর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে তটস্থ। কাঁপতে কাঁপতে শব্দদোষী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রূর দৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম ধরে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢুক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে ওঠে, জিব্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ দুটোতেই আমার অ্যালার্জি আছে। দেখলেই গা চুলকায়। এই যে এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এখনো গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবুও আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে নিয়ে ঘাড় ডলল আলতো করে। পরক্ষণেই মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলল, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখভাবে কপট ভাবুক ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, দড়ি এনে দিব গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বিষ এনে দেব খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? খেতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দেই, সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দিব। বল কোন স্টাইলে মরবি? হতভম্ব মাহি। হতভম্ব তাই বুঝতেই পারল না তার পা দুটো সে কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে। হয়তো আর দুটো কদম এগুলেই ধরে ফেলবে তাকে, কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আরেক কদম পেছাতে গেলেই ঘটল আরেক বিপত্তি। এক পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্র কায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাতে সে তখনই চেপে ধরে মাহির এক হাত। মৃদু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দুদুল্যমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারীর বাড়ি দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এই উপকারীটাকে? জানলে থুরাই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁজ ঠেলে দিল এক রাম ধমক। হাত ধরলি কেন? যা গিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কি না আমার হাত ধরে জ্বলছিস? মরতে এসে এত ভয় কিসের রে দের ব্যাটারি?
মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে। বাচ্চার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতেই বেঁচে গেল এই পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জরের উপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরলো মাহির চুলের গুছা। মাহি আবারও চোখ মুখ কুচকে কুঁকি উঠে ব্যথায়। একে তো গলার অসহ্য ব্যথা, তার উপর এরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ ফুঁড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য, মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা ঠেকে মুগ্ধের বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের করণ মুগ্ধের। উচ্চতা যেন সিলিং ছুবে। তার অমন দীর্ঘকায় দেহের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বিষ। মাহির কানের কাছে মুখে নিয়ে হিসিয়ে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যাচ্ছে তাই আন্ডাররেটেড দেয়ার ব্যাটারির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে শাস্তা করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিন বাঁচবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিনই তোর বাপের বুকের উপর উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়ব আমি। তারপর তার দূষিত রক্তগুলো দিয়ে পা ভেজাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না। কজ তোর বাপের শেষটা আমার হাতে হবে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। ডিড ইউ হিয়ার দ্যাট? ইউ আর নাথিং বাট আ ফাকিং টয় টু মি। ঠুটে ঠুট চেপে কান্না আটকানোর পাশে ব্যস্ত মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিচ্ছে। এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এই লোকের অত্যাচারে? সে মরে গেল তো তার বাবা, না না, আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতে নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক, আমি মরবো না। হেলিকপ্টারের বিকটাকার শব্দে মুখরিত চারপাশ। চারদিকের ধুলো ময়লা ছড়িয়ে 20 তলার স্বচ্ছ ছাদের হেলিপ্যাডে এসে নামলো হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকলো। পেছনে বেচারি মাহি পড়ল বিপাকে। এই ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে কিনা, উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করেই ফোন ঘাটছে। মাহিকে এখনো ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্রকণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকার জন্য আলাদা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ের? নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। মাইন্ড ইট। ভরকায় মাহি। তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলে, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলেন বিদেশি পাইলট সাহেব। মুহূর্তে গর্জে উঠল ইঞ্জিন। রোটর ঘুরছে দ্রুত বেগে। চারপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারের দোলনি শুরু হলো। সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধরফরে উঠে বেশ। ভয়ে এইটুকুন হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগোতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখল তা। বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি? দেখ চাশমিশ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দু মাত্র মুড নেই। মাহি শুনল কিনা কে জানে। সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায়ের ন্যায় বলতে লাগলো, আমার ভয় লাগছে, আমি আসলে। পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগে সে দু কানে গুজল মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গায়ে নিয়ে চোখ দুটো বুঝলেও কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশ খামচে ধরল কেমন। সময় পেরোচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলো ঢুলো অবস্থায় মুগ্ধের পায়ের উপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধ হয়। সঙ্গে সঙ্গেই নিজের পা দুটো ঝাঁকে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তেই ঘুম কেটে গেল মাহির।
হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রাগ করেনি, স্রেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ, মাথাটা নুয়ে সরে বসলো বেশ কিছুটা। ভয় লাগলেও করার কিছু নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ে ঘেরা, হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্ট্রোরেড স্কুয়েল একের কুল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপোর্ট। চারপাশের ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় 8 PM হলেও এখানকার চারপাশ এখনো কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পড়ে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে। হয়তো একটু পরে আকাশের বুক চিরে নেমে আসবে বাড়িধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ। পরনের দামি ট্রেন্স স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুঁটি স্বরূপ। এক হাতে প্যাটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তখনই 5 জন এলিট বডিগার্ড ছুটে চলে এলো মুগ্ধের চারপাশে। গম্ভীর মুখ যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা স্যুট বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এখনো ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে, তখনই তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসে তিনি সসম্মানে মাথা নুয়ে হাঁটু গেড়ে বসল মুগ্ধের সামনে। দুহাতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করল বন্দুকটা। পরক্ষণই হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়ি চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কিং গুড? কমব্যাট মাথা নুয়ে রেখে ঝাঁকালেন একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসলো তা দেখে। তখনই বন্দুকের নলটা ঠেকালো সম্মুখের হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তে বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে ওঠে কেমন, তবু মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালেই যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি। মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করে কোনোরূপ বলা কওয়া ছাড়াই বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরের ব্যক্তিগত পণ্ডের উপর সাজিয়ে রাখা রোমেনিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতেই ভাস্কর্যটা কেমন ভেঙে ছিটকে গেল চারপাশে। পণ্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডেরা এতক্ষণে সজাগ হলো যেন। তারা প্রত্যেকেই নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তের চারপাশে ছুড়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয় আর নামছে না হেলিকপ্টার থেকে, অথচ সে থুড়াই জানে মাফিয়া মনস্টার যখন এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয় তটস্থ মাহি রয়েছে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটোখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গুমড়ো করে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতে হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুচকায়, সন্দিহান চোখে তাকাতে দেখে একজন শ্যামপুরুষ চমৎকার হেসে তার পানি তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটে নেয় তৎক্ষণাৎ। শ্যামপুরুষ তা দেখে মুচকি হাসলো, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই, আমি মনেস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। মিন্দাস হয়ে সেও বাংলা শুনছে মাহি। হেউ কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল কেমন, হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয় বাঙ্গাল, তাই না? মাহি মাথা নাড়ায় উপর নিচ। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অগত্যা মাহি আর তেমন কোনো উপায়ন্ত না পেয়ে নেমে পড়ল অপরিচিতের হাত ধরে। নামতে গিয়েও বাঁধল আরেক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেল মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরতে নিলে কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি, পেল হাঁটু হাতে চুট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকায়, দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢুক গিলল কেমন। আমতামটা করে নিজের সাফাই গাইতে গেলে শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা
অপছন্দের যে কোনো কিছুর উপর কারো হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করি না, সিট। অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ায় উপর নিচ। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ। ইস, কনুইটা বুঝি এই ছিঁড়ে পড়ল। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোক হুটহাট এমন রেগে যায় কেন কে জানে। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশ্রণে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের উপর সূক্ষ্ম খোদাইয়ে নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতরে পা রাখতে জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অব্দি যাবার সৌভাগ্য মেলে। ওয়াকওয়ের দুপাশে 2 ধরনের নিদর্শন। ডান পাশের জমিটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপোর্ট, মনস্টারের ব্যক্তিগত হেলিপোর্ট। গেটের সামান্য দূরে দাঁড় করে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। অত বড় ওয়াকওয়ে, তার থোড়ায় হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? কেউ যদি এই পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায়, তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়াকওয়ের বাঁ পাশটা বেশ সুন্দর। এক পাশে বানানো ব্যক্তিগত পুকুর, পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝ বরাবরের ন্যায় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লন ইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্ট ইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দোলনিতেও চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এই তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম দি শ্যাডো মনস্টার, যার বজ্র কণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অবধি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে, ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডেরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য, এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটেনিয়ামে তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশাকা ব্ল্যাক প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বইকে। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটো তো কেটে ফেলা হয়েছে। কজ মাফিয়া মনস্টার ডাজ নট ওয়ানা শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মুলায়ম হাতের কনুই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সিকি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মিলাতে গিয়ে। একে তো ছোটোখাটো মানুষ, সে তার উপর ক্লান্ত। পায়ে অত জোর আসবে কোত্থেকে শুনি? গতকাল থেকে পেটে আদৌ এক টুকরো দানা পড়েছে, পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতিমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কি না কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখাভাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ।
দু পাকেটে দু হাত গুজে আরামসে হাঁটছে সে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনিস্টার? ওকে কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারল না সিদ্ধার্থ। নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো, এই পর্যন্ত বাদ বাকি মেয়েদের সাথে যা হয়েছে নতুন মেয়েটার সাথে তো তাই হবে, হে তো জানা কথাই। তা নিয়ে মন খারাপ করে রাখলে কিভাবে হবে শুনি। নিজ ভাবনায় মত্ত থেকেই মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণেই পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছেন দুজন বডিগার্ড। মার্বেল পাথরের বোনাশুরিতে মুগ্ধের পা পড়তেই দুজনে কেমন হালকা ঝুঁকে কর্নিশ জানায় তাকে। এত গম্ভীর পুরুষের কোনো রূপ ভাবান্তর হলো না, সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনের দুশিরি উপরে আর মাহি এখনো দুশিরি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডেরা ত্রস্ত মেয়েটাকে আগলে ধরতে নিলেই মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টে ব্যাক। তড়িৎ থেমে গেল বডিগার্ডেরা, দু কদম পিছিয়ে গেল বাধ্যদের নাই। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। তো ফাঁকা ঢুক গেলে পাশে তাকাতেই ভরকায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দিবে তাকে। মাহি কেমন ভয়ার্থ ঢুক গেল তা দেখে। তখনই মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতে শুনল মুগ্ধের চিরবির করা কণ্ঠ, বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি। এবারে বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আরেকটু জোর দিতে গেলেই হাতের কোণে টান পড়ল আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে। সে আর দৃষ্টিতে একটু আধটু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তে চমকালো সে। বাড়ির প্রবেশ পথেই প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পা জোড়া একটা বার থামাতে চাইলো, দেখতে চাইলো প্রবেশ পথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি আর সম্ভব? লোকটা তো হাঁটছে তাকে নিয়ে, সে কখন থেকেই হাঁটছে তারা, অথচ এখনো কিনা বাড়িতেই ঢুকলো না। এটা বাড়ি নাকি গোলক ধাঁধা? মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশ পথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার উপর বেশ উঁচু সিলিং। বাড়ির এই জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙ্গিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল, হাঙ্গরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তার উপর বসে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠলো এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু হটবে অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামালো। মাহি বার জোরাজুরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙ্গরের লিভিং রুমে। দাঁড়ালে যদি কাঁচ ভেঙে পড়ে যায় সুইমিং পুলে তখন। মাহি এবার ভয় কেঁদে দিল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, প্লিজ আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শুনে? সে তখনই এক হ্যাচকাটানে মাহিকে ছুঁড়ে ফেললো লিভিং রুমের স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপর হয়ে পড়লো মেঝেতে। পর মুহূর্তে চোখ খুলে দেখলো তার ঠিক নিচে সবগুলো মাংসাশী হাঙ্গর কেমন একজুট হয়েছে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাঙ্গরগুলো তীক্ষ্ণ দন্ত চোখে গোচর হতে কাঁপতে লাগলো সপ্তদশী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণে দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো দু হাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখলো ক্রুর হাসি ল্যাপটালো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একখানা মোটা সিগারেট বের করে এনে ঠোঁটে গুছলো আসে। লাইটার দিয়ে সিগারেটের শেষ ভাগ ধরে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুণ স্বস্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোঁয়াটুকু বেশ কিছুক্ষণ মুখ গহ্বরে আটকে রেখে গম্ভীর গলা উঁচিয়ে রাখলো, মেইডেন। ব্যাস একটা ডাক, যা কর্ণে ঘুরে পৌঁছাতেই গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলেন তখনই। সবচেয়ে বুজুর্গ মেয়েড ইরা। বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গড়নের মহিলাটি এগিয়ে সে হালকা ঝুঁকিয়ে কর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারেও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ।
আঙ্গুলের ভাঁজে থাকা সিগারেটে আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছুড়ল, ওকে, আজ রাতের জন্য তৈরি করুন। আই এম হাংরি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা ইরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলেন। এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি? ঠিক কতগুলো? মেড ইন। হীরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তখনই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করল ইরার মনোভাব, তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসল। কি হয়েছে তোমার? এভাবে মুখে আদার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোপাতে লাগলেন কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাদো কাদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সিড, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভরকায় সিদ্ধার্থ। তৎক্ষণাৎ থক চোখে জিজ্ঞেস করলো, মানে আই মিন টু সে, কাকে চাইছো আজ? এরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙুল তাক করলেন অদূরের লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ওহ নো। শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ি ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চারকোনায় স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনি পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানালা, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধ হয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগলো। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর সায় দিচ্ছে না তার। সর্বাঙ্গ জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়ের। তবু সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি পৌড়া এসে মুখ চেপে ধরে মাহির। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে প্রৌরা তখন ফিসফিসে বলে, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভার্ত মাহি কি বুঝলো কে জানে। সে কেবল চুপ করে শুনল কথাটা। প্রৌরা মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় প্রৌরার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলেও সৌন্দর্য যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। প্রৌরার চোখে মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মনু থেকে হঠাৎ মাহির এক হাত ঝাঁকে উঠলেন ভীষণ রাগে। মাহি হতচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলে সামান্য। এদিকে প্রৌরা তখনও দাঁত খিচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়তা ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছেন আপনি? জেলখানা মানে? পৌরা ফুস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অভূত ভাবস্রোতে। তিনি রহস্যই মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানায় নয় তো কি? অবুধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠ রুদ্ধ হয়েছে অজানা ভয়ে। প্রৌরা তাকে আরেক ধাপ বিস্ময় বোধ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মোস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়ে? এদিকে মাহিকে এমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াট এভার,
শোনো মেয়ে, একটু থামলেন ইরা, কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গোটা কতক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার? হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসলো বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময়ের চোখ দুটো গুলগুল হয়ে গেল তার। হে কি, তার গায়ে সব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজ গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ঢাকতে ঢাকতে ইতস্ততার সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো আমায়? আমি পড়িয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলছে। মনস্টার আসবে তোমার কাছে, তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটোর কার্নিশ ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝংকার। এরা স্পষ্ট দেখল সব। একবার চাইল মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কে দরকার? সান্ত্বনা দিলেই কি আর রাক্ষসটা ছেড়ে দিবে তাকে? এরা নিজেকে শক্ত রাখলো কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামলো কেন যেন। আচমকা পেছনে না তাকিয়ে বলল, পারলে মরে যাও, তাও ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের না এদিক ওদিক মাথা ঘুরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। আর মধ্যই হঠাৎ তার নজর আটকায় বিছানার চারপাশের স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্ত বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজেই বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনের দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দু হাতে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না। ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকবো না। আমি 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 মরে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদর্শী টলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝুলানো পর্দাগুলো এক টানে ছিঁড়ে নিয়ে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়। তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দু হাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আরেকটু পরে সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ, কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরও দুটো গিঁট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তখনই ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে। যেথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দু মাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকে তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে, এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতায় আর নড়তে উঠতে পারল না। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের এক দানা ছিটে ফোটাও নেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তার উপর কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, তার মাথাগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে।
মাহি ভারত ঢুক গেল কেমন। ফুপাতে ফুপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখেই পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে? নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁসনা দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হত বিহব্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কি না ওই মাছগুলো খেয়ে ফেলবে? তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যেই তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘুরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘুর ভাঙল তক্ষুনি। দু চোখ সম্মুখে তাকাতে স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড, মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতার সমান হতে পারলো না। এইটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলে মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরে উঠিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মুচড়াচ্ছে এ পর্যায়ে। দু হাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ুন আমায়, নিচে নাম বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগুছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সব আগে। ভায়াতুর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তখনই নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছোটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার উপর উঠিয়ে নিয়ে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাপা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গুঙ্গাচ্ছে। হাত পায়ের ব্যথার চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহু গুণ। মেয়েটা নরম সরম চোয়ালের উপর 5 আঙ্গুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ! মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আর একটু চেপে ধরে মুগ্ধ। কেমন কটমট করতে করতে বলে উঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো? আগে তোকে নিজে রক্ষিতা বানাই, তোর ওপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না তোকে মরতে দিব। এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানি তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্মক হাসলো। দাঁত চেপে চেপে ফের শুধালো, কান খুলে শুনে রাখে জানোয়ারের বাচ্চা। তোকে এখানে আদর করে লুলুলু করার জন্য আনিনি, এনেছি তোর উপর টর্চার করতে। তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইউর হ্যাড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শুয়ে সরে গেল তার উপর থেকে। অতপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানি তাকে থেকে হুট করে শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তখনই খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় কোঁকে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলেই খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না। তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক।
জানোয়ারের বাচ্চা। ক্রন্ধনরত মাহি ঠিকই কাঁদছে, গলা ফাটিয়ে বারবার উন্নয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার। আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বোনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটু। সে উল্টো ক্রুর হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ? ছেড়েছিল আমার মাকে? তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে? মাহি প্রত্যুত্তর করতে পারল না তেমন, কাঁদছে কেমন পড়ে থেকে। সে কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অব্দি। সে কেবল দেখছে মাহি ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ হ্যাঁ, ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবু জালিমগুলো ওকে মারতো, খুব মারতো। কেন মারতো? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো কোমরের বেল্ট দিয়ে? বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতিমধ্যেই লেপটে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে সে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতে পারছে না ঠিকঠাক মতো। তবু তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের তাকতকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বালটা খুলে আনলো এক টানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতেই ধীরে ধীরে বালতির একাংশ পেঁচাচ্ছে। মাহি তখন রুয়ে শুয়ে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেলটা উঠিয়ে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা, 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 মা গো, আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও বাবু। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণ র্যাবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধাপ করে। শক্ত মুখাভাবে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে, মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানি। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে ছুঁয়ে পড়ছে লহু। মাথায় সুন্দর সিল্কের চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধ হয়। উপরে ভাগের দাঁত কপাটির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে আলতো করে ভ্রু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেললো মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই হকচকে তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হা করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দু হাত কোমরে চেপে তক্ষণি দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিরিয়াস করার স্বভাব পেয়েছিস থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করে এই কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেইডেনিরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল, আর 1 সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকে তাকাতে গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গে চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুয়ে আরেকবার ফুপাতে শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপে এসে? ফুপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল উপরে। মুখ ঢাকবে বলতে? এদিকে তাকে এমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে সে কোনোরূপ বলা কওয়া ছাড়াই আচমকা চর বসালো মেয়েটার গালে। যদিও বা এবারের চর আগের বারের মতো অত ঝাঁজ নেই, তবু এই সামান্য চরের তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফুপাতে লাগলো কেমন।
মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অব্দি ঢেকে দিল আলগোছে। পরক্ষণে কেমন কাঠ কাঠ কণ্ঠে বলল, আমি না বলা অবধি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে। রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে উঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মধ্যে আর চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গায়ে এলিয়ে বসলো ডিভানে। দু হাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামান্য ভিড়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলেন থমাস। বরাবরের ন্যায় মাথা নুয়ে হালকা কর্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে গেট মাই ফুড। থমাস উপর নিচ মাথা নাড়িয়ে তখনই চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট পাঁচেক পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক, যেথায় সাজানো হরেক রকম খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা ডিভানের সামনে অব্দি আনতেই মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণে দু আঙ্গুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করলো। আবারও কর্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পুষা প্যাটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখলো তাকে। এবারেও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পুষা প্যাটকে রেখে গেল কক্ষেই, যা ধীরে ধীরে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে। মুগ্ধ হাত উঠছে একটুখানি বলে দেয় পুষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দুলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার উপর ধরে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার উপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট আর ফাঁক গলিয়ে থোড়ায় কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, তোর জমের বাড়ি। এহেন প্রত্যুত্তরে মন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। এতক্ষণে বোধ হয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতে জেনার সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, বাবা বাঘ! ভারত মাহি তখনই দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকাজের দরজার গায়ে ইচ্ছে মতো হাত চাপড়ে কাটতে কাটতে ওপাশের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজাটা খুলুন, এখানে এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনল না তার চিৎকারগুলো এখন তারা থুড়ায় শুনবে। এদিকে মাহির অমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতে আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাদু। পুরো কক্ষে ছুড়ে গেল তার গর্জন ধ্বনি। সে ধ্বনিতেই কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার হাও মাও জুড়ে কেঁদে উঠে কেমন, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ! মুগ্ধ বাঁকা হাসলেও মনে হচ্ছে। নিজের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁ দিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তড়িৎ দুধারে মাথা নাড়ায় মাহি। ভয়ে আটসাট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এলুক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির এমন অবাধ্যতায় মুখভাব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে। দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবাধ্য হতে যাস না মেয়ে, না হলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়লে এবার বিরাট দুটো নাই। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয় বরং দুটো বাঘ, দুটো সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুচকে কাঁপা কাঁপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রূর হেসে বলে উঠে, নীল ডাউন। মাহি তাই করলো। চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপর পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খুলেনি একবারও।
খুললেই তো ওকে পথের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বার্তা কি তবে তার পাশে এসে বসবে? একদম পাশে। মাহির ভাবনার মাঝে সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং র্যাক থেকে ফর্কের আগায় খাবার তুলেছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলা নিঃশে কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এখানে কথা এসে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা। তুইও মরবি না। এখনো সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধ হয় এই লোকের মুখ দিয়ে বেরোনো সম্ভব। এদিকে মাহির সত্যি মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়। এখন হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলে ছাড়বে অসভ্য ছেলে। মাহির চিৎকারের ব্যাগ সামান্য বাড়লেও মুগ্ধ বড্ড নাখুশ হলো এটুকুতে। সে কেমন গম গমে গলায় আদেশ ছুড়ল, আই এম হাংরি। যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্য থেকে কারো চিৎকার থেমে যায় তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্ত চিৎকার না শুনলে খেতে পারি না। ভারত মাহি ঢুক গেল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এটা একজন সাইকো, ব্লাডি সাইকো মনস্টার, যে নাকি অন্যের ভারত আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখ গহ্বরে এক টুকরো খাবার ঢোকালো। ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানে যেতে রুহু সহ কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দোলাতে লাগলো পরম আনন্দে। হে যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাডাইসের বাঁ দিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জন ধ্বনি শুনতে থেমে গেল তার পদযুগল। মাথা উঁচে তাকালো উপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদরে প্রাডাকে ট্রিট দেবে রমণীদের গরম মাংস? কাল তবে নতুন করে আরেকটা ক্ষত বিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধার্থ মাথা নোয়ায়, পায়ের গতি আবারও চলমান করে, বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার, অধীর রায়। এক হাতেই বড় স্ট্যান্ড মোপার আর এক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেডেনিরা গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখ মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাতে ভাঁজ করা মোটা তোয়ালি, তার উপর গোটা কতক সোনালি তরলের কাচের শিশি। তার পিছু পিছু ঘর মুছবার সামগ্রী নিয়ে হেঁটে আসছে মিলা, বাড়ির কাজের মেয়ে। দুজনে চুপচাপ এসে দাঁড়ালো মাহির জন্য বরাদ্দকৃত কক্ষের সামনে। বিশালাকৃতির কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠ দেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আটা কালো রঙা রূপ চশমা। মেয়েরানিরা তাদের এখনও দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক ভ্রু গুটালেন, সামনে গলা খাকারি দিয়ে শুধালেন, ভোর হয়েছে তো, সেই কখন? এখনো এখানে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃত লাশ ধরাই পালাবে? দেহরক্ষী দুজন জবাব দিলেন না। যেখানে মুখগহ্বরে জিভের উপস্থিতি নেই সেখানে থুরায় মুখ দিয়ে কথা বেরোবে তাদের। মেয়েদের এক মুহূর্ত নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন গার্ডের দিকে। পরক্ষণেই ফুস করে নিঃশ্বাস ফেলে আওড়ালেন, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে। গার্ড দুজন তাই করল। রাইফেল দুটোর নল দুদিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেয়েদের তৎক্ষণাৎ সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিয়ে অন্য হাতে আলতো করে কক্ষের বিশাল দরজা সশব্দে ঠেলে দিলেন। মুহূর্তে বিরাট দরজাটা কেমন খ্যাচ খ্যাচ শব্দ তুলে খুলে গেল দুদিকে।
মেডেন পা বাড়ালেন কক্ষে। পিছু পিছু মিলাও ঢুকলো। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রেখে মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এমনিতেই গায়ে মাংসের উপস্থিতি বেশ কম মিলার। ফ্যাকাশে চোখ মুখ দেখলে মনে হবে মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে আছে। তার তুলনায় বালতির ওজনটা যেন বরাবরই বেশি। ওদিকে মেইডেন কুচকানো চোখে পুরো কক্ষে নজর বুলাচ্ছেন। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই কেন? আর শরীর, মাহি মেয়েটার শরীরটাই বা কোথায়? ইরাই বার উদ্বিগ্ন হলেন। তখনই হাতের জিনিসপত্র মিলার হাতে জোরপূর্বক ধরে দিয়ে পা বাড়ালেন এদিক ওদিক। বিশাল আকার কক্ষ নয়, এ যেন এক ছোটোখাটো প্রেকোর্ট। এন্টিক আসবাবপত্রের সাজানো রুমটাই আলাদা এক সৌন্দর্য বিদ্যমান যেন। মেডেন চিন্তিত মুখে খাটের নিচ থেকে শুরু করে বাথরুম অবধি সবটা খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে মিলা পুরো ঘরময় নজরে বুলে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো আদুরে ডিভানে, যেথায় কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। মিলা হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এগোয় কয়েক কদম। ভারত মেয়ে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে বেশ। সে আবার বিধ্বস্ত শরীর দেখতে পারে না। এই নিয়ে বাড়িতে কতজনের বিধ্বস্ত শরীর এলো গেল, তবে কখনো সেসব নিজ চোখে পরখ করেনি মিলা। করলেন আবার বমি করতে করতে জান যায় মেয়েটার। কিয়ৎক্ষণ বাদে মিলা পা থামায় ডিভানের কাছে। কাঁপা কাঁপা ডান হাতটা একটু একটু করে এগিয়ে নেয় ডিভানে পড়ে থাকা মাহির দিকে। বুকটা বেশ ধরফর করছে তার। দৃষ্টি হচ্ছে এলোমেলো, না জানে এখনই কি না কি দেখতে হয় তার। এসব ভাবনায় ডুবে থেকে মিলার হাতটা থেমে গেল হঠাৎ। ভয় জমে গেল শরীর। সে তখনই চাপা স্বরে ডাকলো মেডেনকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।